এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, এবার অংশ নিচ্ছে 18.5 লাখ শিক্ষার্থী। স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে জোর, সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি। প্রচুর পরিমাণে কারেন্ট যায়, বিছানাবাদে সবাই জানা করানোর জন্য রাস্তায় যায় বসে দেওয়া লাগে। কারেন্ট নাই, কাস্টমার নাই, বেচা কিনা করতে পারি না। তীব্র হচ্ছে লোডশেডিং, গ্যাস ফার্নেস অয়েলের অভাবে বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। কয়লা কম থাকায় উৎপাদন অর্ধেকে নেমেছে দুটি বড় কেন্দ্রের, সংকট বাড়ার শঙ্কা। বাজারটা একদম রাস্তার মাঝামাঝিতে চলে আসে, এটা মোটেও ঠিক না, এটা গ্রহণযোগ্য না। প্রতিনিয়তই রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে এই বাজার ঘাটের জন্য। রাজধানীর দারুসালাম রোড এলাকায় সড়ক দখল করে গড়ে উঠেছে বাজার। একটি লেনে চলে গাড়ি, তীব্র হচ্ছে যানজট, অ্যাম্বুলেন্স চলাচলে ভোগান্তি। দীর্ঘমেয়াদে উদ্যোগের তাগিদ। শহর থেকে গ্রামে অনলাইন জুয়ার ভয়াল থাবা, বিভিন্ন অ্যাপে রাতারাতি ধনী হওয়ার প্রলোভন। রংপুরে লোভে পড়ে নিঃস্ব অনেকে, কঠোর ব্যবস্থার সঙ্গে সচেতনতার তাগিদ। এবং হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়, সাফ জানালো ইরান। হরমুজে অবরোধ চলবেই বলছেন ট্রাম্প। জেডি ভেন্স পাকিস্তানের পথে নন, ওয়াশিংটনে আছেন, দাবি রয়টার্সের। সময় সংবাদের সঙ্গে আছি আমি মাহমুদ ইসলাম ধ্রুব। সারা দেশে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনে নেওয়া হচ্ছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। পরীক্ষা শুরুর আগে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভিড় করতে দেখা যায় শিক্ষার্থীদের। সকাল 9:30 থেকে পরীক্ষার্থীরা আসন গ্রহণ করে পরীক্ষা কক্ষে প্রবেশ করেন। সকাল 10টায় শুরু হয় পরীক্ষা, চলবে দুপুর 1টা পর্যন্ত। সারা দেশে 30,666টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 3,885টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। এবার অংশ নিচ্ছেন 18,57,000 শিক্ষার্থী। স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে 2 সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই বিভিন্ন নির্দেশনা জারি করছে শিক্ষা বোর্ডগুলো। এবারের পরীক্ষায় 3,209টি কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সাইবার নজরদারির মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা তা নজরদারি করা হচ্ছে। এই মুহূর্তে রাজধানীর আজিমপুর স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী উম্মে হানি, চট্টগ্রামে ফেরদৌস লিপি, রাজশাহীতে আছেন মওদুদ রানা। সরাসরি শুরুতেই যাচ্ছি হানির কাছে। হানি, ঘড়ির কাঁটা কিন্তু 10টা পার হয়ে গিয়েছে এবং এসএসসি এবং সমমানের যে পরীক্ষা সেটি কিন্তু শুরুও হয়ে গিয়েছে এবং ইতোমধ্যে কিন্তু আসলে কেন্দ্রে সব শিক্ষার্থীরা প্রবেশ করেছেন এবং নিয়ম অনুযায়ী কিন্তু আসলে পরীক্ষাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং একটু যদি বলি যে সকাল 9:30টায় কিন্তু কেন্দ্রে প্রবেশের অনুমতি থাকলেও কিন্তু আমরা কিন্তু সকাল থেকেই দেখছি শিক্ষার্থীরা এসেছেন এবং তারা কিন্তু জানিয়েছিলেন যে যানজট এড়াতে কিন্তু তারা আসলে আগে ভাগেই পরীক্ষা কেন্দ্রের বাইরে এসে অপেক্ষা করেছিলেন এবং এবার যা বলা হয়েছিল যে যাতে কেন্দ্রগুলোতে যানজট না হয় সে বিষয়ে কিন্তু সতর্ক থাকা হবে এবং সেটি কিন্তু এবার আসলে পালন করা হয়েছে। এবং আমরা যে যতটুকু দেখেছি যে অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু কেন্দ্রগুলোতে যে ভিড়টা থাকে, যে যানজটের যে সমস্যাটা দেখা দেয় সেটি কিন্তু এবার একেবারেই ছিল না। এবং এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আসলে পরীক্ষার হলে বসে গিয়েছে এবং বাইরে কিন্তু তাদের যে অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন এবং তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু তাদেরও অনেকটাই উৎকণ্ঠা রয়েছে, তাদের সন্তানেরা পরীক্ষা দিচ্ছেন এবং তারা কিন্তু এও বলছেন যে এবার হয়তো তাদের সন্তানরা তাদের সেই কাঙ্ক্ষিত যে ফলাফল সেটি আসলে নিয়ে আসতে পারবেন। এবং একটু বলে রাখি যে এবার কিন্তু প্রায় 18,57,000 শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে এবং পরীক্ষার সূচি অনুযায়ী কিন্তু আজকে সকাল 10টা থেকে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে কিন্তু আসলে এবারে লিখিত পরীক্ষা সেটি শুরু হয়ে গেল এবং এই লিখিত পরীক্ষা কিন্তু থাকবে আগামী 20 মে পর্যন্ত এবং এরপরেই কিন্তু নিয়ম অনুযায়ী ব্যবহারিক এবং যে তাত্ত্বিক যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোই আসলে থাকবে। এবং আজকে যে পরীক্ষা সেটি আসলে দুপুর 1টার দিকে শেষ হবে এবং এখন আসলে অভিভাবক যারা রয়েছেন তারা আসলে অপেক্ষা করছেন তাদের সন্তানেরা পরীক্ষা দিয়ে বের হবেন। এবং এই ছিল আমার কাছে আজিমপুর সরকারি গার্লস কলেজ থেকে সর্বশেষ। এবং এই মুহূর্তে এসএসসি পরীক্ষার আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেকজন সহকর্মী ফেরদৌস লিপি।
চট্টগ্রামের ডাক্তার খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে ঠিক 10টায় পরীক্ষার যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়েছে। বাইরে অভিভাবক এবং যারা শিক্ষার্থীদের সাথে এসেছেন তারা অপেক্ষা করছেন এবং পরীক্ষার যে বিষয়গুলো সেগুলো কিন্তু বোর্ডের পক্ষ থেকে এবং যারা প্রশাসনিক কাজ করেন তারা কিন্তু তদারকি করছেন। এবং আপনারা জানেন যে চট্টগ্রামে এবার শিক্ষা বোর্ডের যে শিক্ষার্থী তা 1,30,000 এবং এর মধ্যে 74,000 হচ্ছে ছাত্রী এবং 56,000 শিক্ষার্থী হচ্ছে ছেলে শিক্ষার্থী। এবং পরীক্ষা নির্বিঘ্ন করতে বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় 70-এর উপরটা ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, যেখানে 10টার মতো থাকবে বিশেষ ভিজিলেন্স টিম এবং কিছুক্ষণের মধ্যে জেলা প্রশাসনের নেতৃত্বে একটি টিম এই খাস্তগীর স্কুলে পরিদর্শন করার কথা রয়েছে। এবং সিএমপির পক্ষ থেকেও আমরা দেখেছি যে পরীক্ষার কেন্দ্রগুলোতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, বিশেষ করে পরীক্ষার 200 গজের মধ্যে সভা সমাবেশ এবং উচ্চস্বরে শব্দ এইসব নিষেধাজ্ঞা করা হয়েছে এবং পরীক্ষার 1 ঘন্টা আগে থেকে এবং পরীক্ষা শেষ হওয়ার 1 ঘন্টা পর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এর বাইরে আপনারা জানেন যে অভিভাবকরা বাইরে অপেক্ষা করে, বিশেষ করে এখন যেহেতু বৈশাখ মাসে প্রচণ্ড রোদ, আমরা দেখেছি চট্টগ্রামের যে 21 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে অভিভাবকদের অপেক্ষা করার জন্য একটা সামিয়ানা টাকানো হয়েছে এবং যেখানে স্বেচ্ছাসেবক যারা আছেন তারা কিন্তু আছেন এবং সব ধরনের পরীক্ষা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে কারণে কিন্তু শিক্ষা বোর্ড এবং প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। আমরা রাজশাহীর খবর জানতে চলে যাব মধুত রানার কাছে। পরীক্ষার্থীরা এরই মধ্যে হলে তারা তাদের যে পরীক্ষা সেটি দিতে শুরু করেছেন। অভিভাবকরা বাইরে অপেক্ষা করছেন, স্কুল কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়া যায় সেটির কাজ করছেন। এবং আমরা যেটি দেখেছি সকাল 9টার কিছু পরেই রাজশাহীর যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীরা প্রবেশ করতে শুরু করেন এবং 9:30টার মধ্যেই তারা তাদের যে প্রবেশের ব্যাপারটি সেটি আসলে চূড়ান্ত করেন এবং এরপর তাদের খাতা দেওয়া হয় এবং 10টার দিকে পরীক্ষা শুরু হয়। রাজশাহী জেলায় এবার এখানে কেন্দ্র রয়েছে 55টি এবং এখানে প্রায় 28,500 পরীক্ষার্থী তারা পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে 274টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে এবং সেখানে 2000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা তারা এই পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং সব মিলিয়ে 1,77,000 পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। এবং বাংলা প্রথম পত্রের আজকে পরীক্ষা, এটি নৈবেত্তিক এবং লিখিত দুভাবেই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। যখন শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেন তখন আমরা জিজ্ঞেস করেছিলাম তাদের প্রস্তুতি কেমন। তারা যেটি বলছেন যে নৈবেত্তিক এবং যে লিখিত পরীক্ষা সেটির প্রস্তুতি তারা ভালো। তারা বলছেন তাদের যদি সিলেবাসের মধ্য থেকে প্রশ্নপত্র আসে সেক্ষেত্রে তারা ভালো উত্তর দিতে পারবেন এবং তারা মনে করছেন যে একটি সুন্দর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং এখানকার উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ যেটি বলছেন যে সুষ্ঠুভাবে পরীক্ষা নেয়ার জন্য সমস্ত যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো তারা যথাযথভাবে নিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আজ থেকে শুরু হলো সারা দেশে এসএসসি সমমান পরীক্ষা। রাজধানী রাজশাহী এবং চট্টগ্রাম থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন প্রথম দিনের পরীক্ষার সবশেষ খবরাখবর। জ্বালানি সংকটে তীব্র হচ্ছে লোডশেডিং। গ্যাস ফার্নেস অয়েলের অভাবে বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। চাহিদার বিপরীতে বিদ্যুৎ ঘাটতি কখনো কখনো দাঁড়াচ্ছে প্রায় 2000 মেগাওয়াটে। বিদ্যুৎ বিভাগ বলছে কয়লা ভিত্তিক কেন্দ্রের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি সহনীয় রাখার চেষ্টা চলছে। ফারুক ভিয়া রবিনের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর খুব কাছে সাফারের চানগাঁও। সন্ধ্যা নামতেই বিদ্যুৎ নেই, গরম আসতেই পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। দিনে কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকায় সইতে হচ্ছে তীব্র ভোগান্তি। এমন নানা অভিযোগ অনুযোগ বাসিন্দাদের। সুস্থ থাকাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে কারেন্ট যায় এবং কারেন্ট যায় খুব বেশি এবং আসে খুব কম। আমরা যে রাত্রে করে যে ঘুমাবো ওই অবস্থাটা হয় না। যাওয়ার গ্যারেন্টি আছে, আসার কোনো গ্যারেন্টি নাই। ঘন্টা পর ঘন্টা কারেন্ট নাই, বিছনামাঝে শোয়াই জানা গরমের জন্য রাস্তায় যায় বসে থাকা লাগে। এই তো পরিস্থিতি আমাদের এখানে। লাইন ওই পাশে একটা, এই পাশে একটা, এইটা দেবে ওইটা নেবে, ওইটা দেবে এইটা নেবে। ঢাকা মহানগর বাদে দেশের বাকি সব এলাকায় কম বেশি এখন একই অবস্থা। গত কয়েকদিনের তথ্য বলছে বিদ্যুৎ চাহিদা ঘুরপাক খাচ্ছে 14 থেকে 16,000 মেগাওয়াটে। বিপরীতে প্রায় দ্বিগুণ সক্ষমতা থাকার পরও পর্যাপ্ত জ্বালানির অভাবে বাড়ছে বিদ্যুৎ ঘাটতি। গ্যাস ও ফার্নেস ওয়েল সংকটে ধুঁকছে অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। আবার চাহিদা মাফিক কয়লা না থাকায় উৎপাদন অর্ধেকে নেমে গেছে কয়লা ভিত্তিক বেসরকারি দুটি বৃহৎ কেন্দ্রের, যার পরিণতি দৈনিক সর্বোচ্চ লোডশেডিং 2000 মেগাওয়াট ছুঁই ছুঁই।
গ্যাসের থেকে যে জেনারেশন হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। ফুল সাপ্লাইটা একটু ডিসরাপশন হয়েছিল, এটাকে আমরা অনেকটাই রিকভারি করছি, আরো হয়তো খুব শীঘ্র এটা রিকভারি হয়ে ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি এগুলো নিয়েই কাজ করতেছি। বিশেষজ্ঞরা বলছেন, চলতি মৌসুমে পরিস্থিতি সহনীয় রাখতে পূর্ণ সক্ষমতায় চালাতে হবে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে। সেক্ষেত্রে সুগম রাখতে হবে পর্যাপ্ত জ্বালানি সংস্থানের পথ। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আমরা কোনো বছরে সম্পূর্ণ ব্যবহার করি নাই, এই বছর আমরা করি। তো সরকারের হাতে কিছু জিনিসপত্র আছে, কিন্তু এটা ঠিকভাবে ব্যবহার করতে হবে ঠিক সময়ে। তা না করলে প্রচুর শর্টেজের সম্মুখীন আমরা হব। লোডশেডিং করতে হলে গ্রাম ও শহরের মধ্যে ভারসাম্য রাখারও পরামর্শ বিশেষজ্ঞদের। গ্রামের মানুষ অধিকাংশ সময়ে বিদ্যুৎ বঞ্চিত থাকে, তাদের বিদ্যুৎ লাগে সন্ধ্যার সময়, অথচ তারা বিদ্যুৎ পায় না। এটা একটা চরম অবিচার, অন্যায়। এই মানুষের বিদ্যুৎটা আগে দিয়ে তারপরে অন্যদের বিদ্যুৎ দেওয়া উচিত। উল্টা ওই মানুষগুলোর বিদ্যুৎ না দিয়ে যারা বিত্তবান তাদের বিদ্যুৎ দেওয়া উচিত। এই যে বিদ্যুৎ না পাওয়ার কারণে যে কষ্ট, সেই কষ্টটা বন্টন করতে হবে। লোডশেডিং সমতা ভিত্তিক করতে হবে। কষ্টটা লাঘবের প্রশ্নে প্রায়োরিটি ওই সব দরিদ্র মানুষের পেতে হবে। ধারণা করা হচ্ছে সামনের দিনগুলোতে আরো বাড়বে বিদ্যুৎ চাহিদা, যা 18,000 মেগাওয়াট ছাড়াতে পারে। গ্রীষ্মের শুরুতেই যে হারে লোডশেডিং দেখা দিচ্ছে তাতে ইঙ্গিত মিলছে চলতি মৌসুমে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখা বেশ চ্যালেঞ্জের হবে। এখন এই চ্যালেঞ্জ কিভাবে কতটুকু সামলায় বিদ্যুৎ বিভাগ, সেটি এখন দেখার বিষয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়লেও সরবরাহ সংকটে পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তিতে গ্রাহক। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে আছেন সহকর্মী শিমুল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। শিমুল, কেউ এসেছে মাঝরাতে, কেউ এসেছে ভোর রাতে। পাখিদের ঘুম ভাঙানিয়া গান শুনে এখন আর ঘুম ভাঙছে না ফুয়েল গ্রাহকদের। জ্বালানি সংগ্রহের জন্য তারা ঘুমকে বিসর্জন দিয়ে মাঝ রাত থেকে এসে অপেক্ষা করছেন, লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন পাম্পগুলোর পাশে। আমরা আজকে গ্রাহকদের সাথে কথা বলে জেনেছি যে মোটরসাইকেল গ্রাহক যারা আছেন, মোটরসাইকেল চালক গ্রাহক যারা আছেন এবং মাইক্রো প্রাইভেট কার চালক গ্রাহক যারা আছেন, তাদের সাথে কথা বলে জেনেছি যে প্রায় 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত লম্বা লাইনে দাঁড়িয়ে অবশেষে পেট্রোল পাম্পের কাছে এসে দাঁড়িয়েছেন এবং তারা পেট্রোল সংগ্রহ করতে পারছেন, এমনটাই জানিয়েছিলেন। তাদের যেই চরম ভোগান্তির খবর সেটা তারা বলছিলেন বিভিন্নভাবে তারা চায় সরকারের কাছে যে কোনোভাবেই এর একটা সমাধান আসুক। গতকালকে আমরা জেনেছিলাম যে পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ একটু বাড়ানো হয়েছে। পেট্রোলের সরবরাহ 10% এবং অকটেনের সরবরাহ 20%, ডিজেলের সরবরাহ 10% বাড়ানোর কথা বলা হয়েছিল, কিন্তু তারপরেও সেটার কার্যকারিতা আমরা খুব একটা বেশি দেখিনি। আমরা পেট্রোল পাম্প কর্তৃপক্ষদের সাথে কথা বলে জেনেছি যে তারা আসলে একই রকম সরবরাহই পাচ্ছেন, তারা একটু বাড়াচ্ছে না। আজকেও আমরা অনেকগুলো ফিলিং স্টেশন ঘুরে ফিরে দেখেছি যে তারা ফিলিং স্টেশনগুলো ঘুরে ফিরে দেখেছি যে তারা পেট্রোল পাম্পগুলো বন্ধ রেখেছে, কারণ তারা এখনো পর্যন্ত তেল পায় নাই। তো আজকের মতো এই ছিল আমার কাছে ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে সবশেষ। ফিলিং স্টেশন থেকে গ্রাহক ভোগান্তির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শিমুল হোসেন। এবার জানবো হজ যাত্রার খবর। আজ 13টি ফ্লাইট যাচ্ছে সৌদি আরবের উদ্দেশ্যে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। বিস্তারিত জানবো তার কাছে। রুবেল, হজযাত্রার আজকে চতুর্থ দিনে 13টি ফ্লাইট ছেড়ে যাবে সৌদি আরবের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আমরা রয়েছে আশকোনা হজ ক্যাম্পে। এখন পর্যন্ত যতদূর জানি আমরা ভোর থেকে মূলত আজকে রাত একটা থেকে মূলত আজকের দিনের ফ্লাইট যাত্রা শুরু হয়েছে এবং তখন থেকে এখন পর্যন্ত মূলত আমরা জানি যে 5টি ফ্লাইট ছেড়ে গিয়েছে। বাংলাদেশ বিমানের 2টি ফ্লাইট সহ প্রাইভেট যে বিমানগুলো রয়েছে তারও 3টি ফ্লাইট ইতিমধ্যে ছেড়ে গিয়েছে এবং কিছুক্ষণ পরেই মূলত আরও 2টি বিমান ছেড়ে যাবে। তাদের আমরা কিছুক্ষণ আগে এয়ারপোর্ট যেতে দেখলাম যে বিমান 2টি মূলত 11:15টার দিকে ছেড়ে যাবে। তার মধ্যে একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এবং একটি সৌদি বিমান। আজকের দিনে মোট যদি বলি যে হজযাত্রী 450 হজযাত্রী আজকে যাবে এবং আজকের যেই 13টি ফ্লাইট এই
নিয়ে মোট 4 দিনে ফ্লাইট দাঁড়ায় প্রায় 45টি, এবং এই 45টি ফ্লাইট যদি সৌদি আরব গিয়ে পৌঁছায় তাহলে মোট হজযাত্রী যাওয়া হবে 17,667 জন। আপনারা জানেন যে এই বছর মূলত প্রায় 88,000 লোক সরকারি এবং বেসরকারিভাবে হজ করতে যাবেন, এবং আমরা যতদূর জানি যে প্রত্যেকেরই অগ্রিম যেই ভিসা সেটি কাটা সম্ভব হয়েছে, কোনো ধরনের কাগজ জটিলতায় পড়েনি, এবং এখন পর্যন্ত যেই ফ্লাইটগুলো ছেড়ে গিয়েছে সেই ফ্লাইটগুলোতে বলা যায় যে যেই হাজিদের যেই সংখ্যা ছিল সে তারা পরিপূর্ণভাবে গিয়েছে, কারো কোনো ধরনের ব্যত্যয় কিন্তু ঘটেনি। তো এভাবেই যাতে হজযাত্রাটা হয় সেই প্রত্যাশা সকলেই করছেন। তো সব মিলিয়ে আশকুনা হজ ক্যাম্প থেকে এই ছিল এই মুহূর্তে। হজ যাত্রার চতুর্থ দিনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রাজধানীর মিরপুর গাবতলী সড়কের দারুস সালাম রোড এলাকায় প্রধান সড়কের 2/3 দখল করে চলছে অবৈধ বাজার। নেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোনো অনুমোদনও। মাত্র একটি লেনে গাড়ি চলাচলের কারণে প্রতিনিয়তই তৈরি হচ্ছে তীব্র যানজট ও ভোগান্তি। ফুটপাত ও সড়ক দখলের সঙ্গে শত কোটি টাকার অনৈতিক স্বার্থ জড়িত বলে মন্তব্য করে নগর পরিকল্পনাবিদরা বলছেন প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পিত পদক্ষেপ। ওমর ফারুক ও সাইফুল ইসলামের ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই এটি সড়ক নাকি বাজার। 3 লেনের সড়কের 2 লেনই দোকানপাটের দখলে, বাদ যায়নি পাশের ফুটপাতও। মাত্র একটি লেন ব্যবহার করে কোনো রকমে চলাচল করছে যানবাহন ও পথচারী। ফলাফল তীব্র যানজট আর চরম ভোগান্তি। বাজারটা একদম রাস্তার মাঝামাঝিতে চলে আসে, যার কারণে আমাদের বাসগুলো চলতে অনেক সমস্যা হয়। এটা মোটেও ঠিক না, এটা গ্রহণযোগ্য না। রাস্তার উপরে এইভাবে অ্যাক্সিডেন্ট হতেই পারে। প্রতিনিয়তই রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে এই বাজার ঘাটের জন্য। শুধু ভোগান্তি নয়, সড়কের বিপরীত পাশে রয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ডেল্টা মেডিকেল কলেজের মতো বড় 2টি হাসপাতাল। সড়ক দখলের কারণে রোগীবাহী অ্যাম্বুলেন্সও পড়ে চরম ভোগান্তিতে। কার ছত্রছায়ায় চলছে এই বাজার, এমন প্রশ্নে ব্যবসায়ীরা দায় এড়িয়ে বলেন এখানে কারো নিয়ন্ত্রণ নেই। বাজারটা কেউ চালায় না, এই বাজারটা যার যার দায়িত্ব নিয়ে যার যার ক্ষমতা নিয়ে সেই করতেছে। বাজারটির বৈধতা আছে কিনা তা জানতে সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে জানা যায় সড়ক দখল করে গড়ে ওঠা বাজারটির কোনো অনুমোদন দেয়নি সিটি কর্পোরেশন। হকারদের লাইসেন্স প্রদানের মাধ্যমে ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সিটি কর্পোরেশন। এটাকে খোঁজ খবর নিয়ে আমরা নিজে ভিজিট করে দেখব, যদি ওরকম কোনো অব্যবস্থাপনা থাকে অবশ্যই জনসেবার জন্য যেটা যেটা করার প্রয়োজন আমাদের সাধ্যের মধ্যে থেকে সেটা তো আমরা করবই। ফুটপাত ও সড়ক দখলের সঙ্গে শত কোটি টাকার অনৈতিক স্বার্থ জড়িত বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব। হকার বাজার বা মাস্তানদের দৌরাত্ম্য, হাজার কোটি টাকার এই অবৈধ ব্যবসায়িক ক্ষেত্রটি শুধু যে পদচারী এবং বাস সহ গণপরিবহনের বাধা সৃষ্টি করছে তা নয়, এর থেকে উদ্বৃত্ত যে বর্জ্য সেটি পুরো এলাকাকে জনস্বাস্থ্যের হুমকি তৈরি করছে। পরিকল্পিত পদক্ষেপ ছাড়া সাময়িক অভিযানে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়, এমনটাই মত এই নগর পরিকল্পনাবিদের। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। নওগাঁর নিয়ামতপুরে 2 শিশু সহ একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার এমআর রকি। যাচ্ছি তার কাছে। রকি, নিয়ামতপুরের পল্লীতে গত রাতের এই লোমহর্ষক ঘটনাটি আমরা জানতে পারছি, এবং স্থানীয়ভাবে যে ধারণা করা হচ্ছে আসলে একটি ডাকাতির ঘটনার তারা সন্দেহ করছেন। পুলিশ ইতিমধ্যে এই ঘটনাকে অনুসন্ধান চালিয়ে যাওয়ার কথা বলছেন, এবং আমরা যে বিষয়টি দেখছিলাম এখানে একজন নারী রয়েছে এবং 2 তার শিশু রয়েছে, এবং শিশুদের বয়স 10 বছরের একজন এবং আরেকজন শিশুর বয়স মাত্র 3 বছর। আসলে এই ঘটনা গত রাত 1টার দিকে প্রথমে স্থানীয়ভাবে তারা এলাকায় আসলে ছড়িয়ে পড়ে, এবং চিৎকারের আওয়াজ শুনে প্রতিবেশীরা যখন এই ঘটনা ওই এলাকায় যান তারা দেখতে পান যে গুরুতর অবস্থায় এই 4 জনকে তারা কিন্তু সেই সময় মৃত ঘোষণা করে পুলিশ। এবং স্থানীয়ভাবে আসলে জানতে পারছিলাম রাত 8টার দিকে গরু বিক্রি করার কিছু টাকা নিয়ে এই যে গৃহকর্তা যার বাড়িতে এই ডাকাতি ঘটনাটি সন্দেহ করা হচ্ছে তার এলাকায় এই ডাকাতের
বাড়িতে অনুপ্রবেশ করে এবং অনুপ্রবেশের পর প্রথমে তাদের সঙ্গে কথা কাটাকাটি বা যে বিষয়টি তারা বলছিলেন যে সেখানে ধস্তাধস্তি হয় এবং ডাকাতরা আসলে অস্ত্র সজ্জিত হয়েছিলেন এবং সেই কারণে তাদেরকে যেহেতু পরিচিত তারা অনুভব করছেন যে পরিচিত হওয়ার কারণে তাদের এই চিনতে পেরেছেন এবং ঘটনার পরপরই পুরো পরিবারের এই লোমহর্ষক ঘটনায় তারা আসলে তাদের নৃশংসভাবে হত্যা করা হয় এবং পরবর্তীতে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। পুলিশের উচ্চ পর্যায়ের তদন্ত টিম তদন্ত করছে এবং এলাকায় আসলে এই মুহূর্তে এই ঘটনার জানার জন্য অসংখ্য মানুষের একটা কৌতূহল নিয়ে এসেছে। পুলিশের দিক থেকে সার্বিক তদন্তের বিষয়ের মাধ্যমে আগামীতে আরো বিস্তারিত জানার কথা জানিয়েছে তারা। সব মিলে ঘটনার তদন্তের দিকেই আরো নজর দেওয়া হচ্ছে। এই ছিল সার্বিক নওগাঁর নিয়ামতপুরে শিশুসহ 4 জনের মৃত্যুর খবর আমার কাছে। নওগাঁ একই পরিবারের 4 সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা, এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। রাজধানীর বনানীতে একটি সীসা বারে অভিযান চালিয়ে 4 কেজি সীসা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আগেই তথ্য ফাঁস হওয়ায় গা ঢাকা দেন বার সংশ্লিষ্টরা। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত 11টার দিকে বনানী 17 নম্বর সড়কের একটি সীসা বারে অভিযান চালায় সংস্থাটি। তবে অভিযানের আগেই তথ্য ফাঁস হওয়ায় বার সংশ্লিষ্টরা পালিয়ে যান। অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক বশির আহমেদ জানান, জব্দকৃত আলামত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজধানী জুড়ে সীসা বারগুলোতে ধাপে ধাপে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সহজে টাকা আয়ের প্রলোভনে শহর থেকে গ্রাম সবখানেই ছড়িয়ে পড়েছে অনলাইনে জুয়ার ভয়াল থাবা। শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, ভাঙছে পারিবারিক বন্ধন, বাড়ছে মানসিক অবসাদ, এমনকি অনেকেই বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 100 টাকা ডিপোজিটে 699 টাকা বোনাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে অনলাইন জুয়ার শত শত অ্যাপ, যেখানে প্রলোভন থাকছে রাতারাতি ধনী হওয়ার সহজ উপায়। নগর থেকে প্রত্যন্ত গ্রামে স্মার্টফোন আর প্রযুক্তির সহজলভ্যতায় এই নেশায় এখন আসক্ত নানা বয়সী মানুষ। নাম প্রকাশ না করার শর্তে এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে পারি, চাইলেও এই ফাঁদ থেকে বের হতে পারছেন না তারা। কেউ ধ্বংস করেছেন ব্যবসা প্রতিষ্ঠান, জমানো টাকা, অনেকে ঋণের জালে জর্জরিত। লাভের জন্য খেলি, আর এভাবে খেলতে খেলতে মনে করেন যে 5-7 লক্ষ টাকার মতো লস করছি। কালকে আমার লাভ হলো, আজকে আমি আবার খেলতেছি। এভাবে কিন্তু দেখছি অনেকেই ধ্বংস হচ্ছে। রংপুরের রবার্টসনগঞ্জ এলাকার এই তরুণ অনলাইন জয়ে আসক্ত হয়ে সর্বস্ব হারিয়ে সিদ্ধান্ত নেন আত্মহত্যার। পরিবারের সহযোগিতায় সেই পথ থেকে ফিরতে পারেন, তবে অনেকেই শেষ পর্যন্ত ফিরতে পারেননি। একবার দুজনের মানুষের কথাগুলো শুনতেছি, তারপর আমাকে ধার ঋণ শোধ করতে হচ্ছে। এগুলো এত কষ্ট যে করতেছি, কিসের জন্য করতেছি? একটা ভুলের কারণে। ভুলটা আমার কি ছিল? এই জুয়াটা খেলা। এই সকল সামাজিক নেতিবাচক কালচারগুলো থেকে যদি আমরা নিজেদেরকে বের করে নিয়ে আসবার জন্য আমরা কার্যকর পন্থা আবিষ্কার না করি, তাহলে আসলে এই সমাজ দিনকে দিন অন্ধকারের গভীরে নিপতিত হবে। 2024 সালের এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে 50 লাখের বেশি মানুষ অনলাইন জুয়ায় আসক্ত। এই সংখ্যা 2027 সালের মধ্যে 2 কোটির বেশি ছাড়াতে পারে। ক্রিমিনালকে আইডেন্টিফাই করলাম, তাকে ধরলাম এবং তার অ্যাকাউন্টে বিপুল পরিমাণ আমরা পেলাম, লেনদেনের তথ্য পেলাম। তাকে যখন আদালতে সোপর্দ করা হয় সকালবেলা, বিকালবেলায় জামিনযোগ্য ধারার কারণে সে বের হয়ে চলে যায়। প্রযুক্তিবিদদের পরামর্শ, নেটওয়ার্ক ব্লক সহ অনলাইন জুয়ার সাইট থেকে অর্থ লেনদেন বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। কিছু অ্যাপস তৈরি করা যেতে পারে সফটওয়্যারটা দ্বারা, যেগুলো আনওয়ান্টেড ওয়েবসাইট সেগুলোকে ব্লক করে দেবে। গুগল ট্রেন্ডের তথ্য বলছে, দেশের সবথেকে বেশি অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা রংপুর বিভাগে এবং সবথেকে কম সিলেটে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। হামের প্রকোপ ঠেকাতে সারা দেশে চলছে টিকাদান, তবে এখনো হাসপাতালে কমেনি রোগের চাপ। বিস্তারিত জানাতে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন রিপোর্টার MA আজিম। সরাসরি যাচ্ছে তার কাছে। আজিম, ডিএনসিসির এই হাসপাতালটিতে রাজধানীতে কিন্তু সব থেকে হাম আক্রান্ত শিশুর সংখ্যা এখানে বেশি। এখানে আমরা এই মুহূর্তে যে ওয়ার্ডটিতে রয়েছি, এটি কিন্তু শিশু ওয়ার্ড হিসেবে তারা করেছিলেন। তবে হামের যে প্রাদুর্ভাব সেটি বাড়ার ফলে এবং এখানে অসংখ্য রোগের চাপ হওয়ায় তারা কিন্তু এই যে ওয়ার্ডটি, পুরো ওয়ার্ডটিতেই এখন হাম আক্রান্ত শিশুদের ভরে গেছে বলা চলে। কারণ প্রতিটি অন্য রোগীর কোনো সংখ্যা আমরা দেখছি না, সব বেডেই কিন্তু হামে আক্রান্ত শিশুরা রয়েছেন এবং
এই যে ওয়ার্ডটি, এই ওয়ার্ডটিতে জায়গা না পেয়ে যখন রোগী সংখ্যা আরও বাড়ছে তখন কিন্তু তারা আরেকটি পাশে একটি রুমকে তারা এই শিশু ওয়ার্ডের সাথে যুক্ত করেছেন এবং সেখানেও কিন্তু এই মুহূর্তে অসংখ্য শিশু যারা হামে আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নেওয়ার জন্য এসেছেন এবং আমরা যে শিশুদেরকে দেখছি তারা কিন্তু সবাই আসলে হামে আক্রান্ত হওয়ার পর র্যাশ উঠেছে এবং তারপরেই এখানে এসেছে। সেক্ষেত্রে আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা কিন্তু শুরুর দিকে জ্বর ভেবেছিলেন এবং সেই কারণেই তারা কিন্তু বাসায় যে চিকিৎসা নেওয়ার যে চেষ্টা সেটি তারা করছিলেন এবং পরবর্তীতে যখন শিশুর গায়ে র্যাশ এবং অবস্থা কিছুটা খারাপের দিকে গিয়েছে তখন কিন্তু তারা হাসপাতালের দিকে ছুটেছেন এবং সবারই একটি কথা যে বিভিন্ন হাসপাতালে ঘুরে কিন্তু এই মুহূর্তে শিশু ওয়ার্ডে জায়গা পাচ্ছেন না এবং যার ফলে একাধিক হাসপাতাল ঘুরে কিন্তু এখানে আসতে হয়েছে এবং আমরা এই যে হাম আক্রান্ত শিশুদেরকে যারা চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে হামের যে আক্রান্ত হওয়ার পরে কিন্তু আসলে 2 থেকে 3 দিন পরে আসলে র্যাশ উঠতে শুরু করে এবং তারপরেই কিন্তু অভিভাবকরা হাসপাতালের দিকে নিয়ে আসেন। তবে তারা বলছেন যে র্যাশ আসার আগেই জ্বর এবং হামের যে অন্যান্য উপসর্গ রয়েছে সেই উপসর্গ দেখা দিলেই তাদেরকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার তারা বলছেন এবং তারা বলছেন যে আসলে হামের যে ছড়িয়ে পড়ার যে প্রবণতা সেটা কিন্তু আক্রান্ত হওয়ার পরপরই, যার ফলে আসলে র্যাশ ওঠার পরবর্তীতে না তার আগেই হাসপাতালে আসার জন্য পরামর্শ দিচ্ছেন তারা। ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল থেকে হাম আক্রান্ত শিশুদের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী MA আজিম। ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তানে যাওয়ার খবর উড়িয়ে দিয়েছে রয়টার্স। ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স সহ সবাই ওয়াশিংটনে অবস্থান করছে বলে দাবি বার্তা সংস্থাটির। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন চুক্তি না হলে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে, তবে অবরোধ প্রত্যাহার ছাড়া কোনো আলোচনায় যাবে না তেহরান। এদিকে অবরোধ উপেক্ষা করে ইরানের পতাকাবাহী জাহাজ হরমুজ প্রণালী পার হচ্ছে বলে দাবি দেশটির গণমাধ্যমে। ইরান যুক্তরাষ্ট্রের আলোচনার ভেন্যু হিসেবে আবারও সামনে এসেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। দ্বিতীয় দফার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের নেতৃত্বে প্রতিনিধি দল যাওয়ার কথা থাকলেও এখনও তারা যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন বলে জানিয়েছে রয়টার্স। এদিকে ট্রাম্প দাবি করেছেন আজই চুক্তি সই হবে, এমনকি মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদের পথে বলেও তিনি জানান। তবে একই সময় ইরান এখনও প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেনি। পাকিস্তান দুই পক্ষকে আনার জন্য কূটনৈতিক ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে। ইসলামাবাদে হাজারো নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার ছাড়া কোনো আলোচনায় তারা যাবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তান ও রাশিয়ার সঙ্গে ফোনালাপে বলেছেন যুক্তরাষ্ট্রের বিরোধপূর্ণ ও অবৈধ আচরণ কূটনীতির সঙ্গে সাংঘর্ষিক। প্রেসিডেন্ট পেজেশকিয়ানও বলেছেন ইরান কোনো চাপের মুখে মাথা নত করবে না এবং আস্থা না থাকলে আলোচনা অর্থহীন। অবরোধকে কেন্দ্র করে হরমুজ প্রণালীতে উত্তেজনা তীব্র হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র জানিয়েছে অন্তত 27টি জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করেছে যারা হরমুজ অবরোধে জড়িত থাকবে তাদের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একই সঙ্গে তেলের দাম প্রায় 5% বেড়ে গেছে বিশ্ববাজারে। ইসরায়েলের সামরিক প্রধান বলেন ইরানকে তার লক্ষ্য পূরণে বাধা দেয়া হবে আর ইসরায়েল আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করবে। নাদিম মারজান, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকায় আবারও প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় সোমবার রাতে জোহেন্সবার্গের অদূরে পামরিজ এলাকায় একদল ডাকাত ব্যবসা প্রতিষ্ঠানের কন্টেইনারের পেছনের অংশ কেটে ভেতরে প্রবেশ করে গুলি চালায়। নিহতের নাম জামাল উদ্দিন, তিনি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কাশীপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা জানান ভোরে ঘটনাস্থলে পৌঁছে লাশ মর্গে পাঠানো হয়। এই ঘটনায় একটি মামলা হলে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এর আগে গেল 9 এপ্রিল একই এলাকায় আরেক বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যা করা হয়। চ্যাম্পিয়ন্স লিগের হারের ক্ষত ভুলে রাতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগায় লস ব্ল্যাঙ্কোদের বিপক্ষ দুপুরদিভো আলাভেস। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু রাত 1:30। এই ম্যাচ দিয়ে জয় ফিরতে মরিয়া ভিনি এমবাপ্পের। লা লিগায় জিরোনার বিপক্ষে ড্রয়ের পর ইউনিয়েলে বার্নাল মিউনিকের বিপক্ষে হেরে অনেকটা চাপে রিয়াল কোচ আলভারো আর বেলোয়া। লিগ শিরোপায় রেইসে টিকে থাকতে ম্যাচে জয় ছাড়া আর কোনো পথ খোলা নেই মাদ্রিদের সামনে। ইনজুরি মুক্ত না হয় এই ম্যাচে নিয়মিত গোলরক্ষক থিবো কার্তুয়াকে পাচ্ছে না রিয়াল কোচ। এই ছিল সকাল 10টার সময় সংবাদ। এরপরে সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী ফরহাদুর রহমান। মাহাদি, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।